অনু সোফায় বসে কাজ করছে। কিছুক্ষণ কাজ করার পর অনুর মাথা ব্যথা শুরু হয়ে যায়। আসলে অ্যারনের অফিস রুমটা কেমন যেন অন্ধকার অন্ধকার, জানালাগুলো বন্ধ আর তাতে পর্দা দেওয়া। এজন্য বাইরে আলো রুমে তেমন আসে না। রুমেও কম পাওয়ার এর লাইট, আর চারদিকে শুধু বইয়ের সেলফ, আর তাতে বিভিন্ন ধরনের বই। সব মিলিয়ে সব কিছু গোছানো মনে হলেও রুমটা খানিকটা অদ্ভুতুড়ে দেখতে। এমনিতেই অনু বই টই তেমন পছন্দ করে না। বই দেখলে অনুর মাথা ঘোরায়। তার মধ্যে রুমের কম আলোয় এতক্ষণে কাজ করা অনুর মাথা ব্যথা করছে। অনু শেষে না পেরে কাজ বাদ দিয়ে ঘাড়টা একটু এদিক ওদিক করে, তারপর চোখ বন্ধ করে মাথাটা সোফায় এলিয়ে দেয়। কিছুক্ষণ পর অনু নিজের কপালে ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। কেউ ঠান্ডা হাতে অনুর কপালে মেসেজ করে দিচ্ছে। আরাম পেয়ে অনু চোখ আর খোলে না, ওভাবেই থাকে। কিন্তু যখনই অনুর মনে পড়ল ও তো অফিসে, আর অফিসে ওকে কে আবার এত যত্ন নেবে, এসব ভেবেই অনু নিজের চোখ খুলে আর দেখে এরন ওর মুখের দিকে কিছুটা ঝুঁকে আছে। তার হাত দিয়ে অনুর কপাল ম্যাসেজ করে দিচ্ছে। অনু এই দৃশ্য দেখে এতটাই অবাক হয় যে রিয়েক্ট করতে ভুলে যায়। এবার অ্যারন মেসেজ করা থামিয়ে আরও ঝুঁকে নিজের মুখটা অনুর মুখের একেবারে কাছে নিয়ে যায়। অ্যারনকে এত কাছে দেখে অনুর হার্টবিট বেড়ে যায়। অনু কেমন অস্থির অস্থির লাগছে। অ্যারন তার ঠোঁট ক্রমশ অনুর ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসছে। অনুর কি হলো সে জানে না, কিন্তু মনে হলো অনু আবেশে তার চোখ বন্ধ করে ফেলল। অনু নিজের ঠোঁটে না, নিজের কপালে ঠান্ডা ঠোঁটের স্পর্শ অনুভব করলো। অনু আবেশে এতটাই হারিয়ে গেছে যে নিজের অবস্থান সে ভুলে গেছে। মিস অনু। অ্যারনের ডাক শুনে অনু হুঁশ ফিরে পায়। অনু অ্যারনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এক সেকেন্ড আগেও তো অ্যারন স্যার আমার সোফার পেছনে দাঁড়িয়েছিল। এত কম সময়ের মধ্যে অ্যারন স্যার নিজের ডেস্কের চেয়ারে বা বসলো কিভাবে? অ্যারন স্যার যদি এখানে না এসে থাকে তাহলে তখন কে আমার মাথা টিপে দিচ্ছিল? আর কপালের ঠোঁটের স্পর্শ, তাহলে কি আমি এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিলাম? অনু চিন্তাভাবনার মাঝেই অ্যারন গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, তুমি কি এখানে ঘুমাতে এসেছো নাকি কাজ করতে? আজকের মধ্যে ফাইলগুলো ক্লিয়ার চাই, বুঝেছ? জি স্যার। কল মি অ্যারন, নট স্যার, আন্ডারস্ট্যান্ড? ইয়েস মিস্টার অ্যারন। বলে অনু নিজের কাজে মন দেয়। অদ্ভুত হলো এটাই সত্যি যে ওই স্বপ্নটা, অর্থাৎ অনুর কপালে অ্যারনের শীতল ঠোঁটের স্পর্শ পাওয়ার পর থেকে অনুর আর মাথা ব্যথা করছে না। অনু আর এসব নিয়ে ভাবে না, আর কাজ করতে থাকে। এদিকে অ্যারন ল্যাপটপের সামনে বসে কাজ করছে বলে মনে হলেও আসলে অ্যারন আর চোখে তার প্রিন্সেসকে দেখছে। কিছুক্ষণ আগে অনুর হাবভাব অ্যারন বুঝে যায় অনুর মাথা ব্যথা করছে, তাই তখন অ্যারন অনুর কাছে যায় আর এসব করে। আর এখন এমন ভাব ধরেছে যেন কিছুই হয়নি। অ্যারন অনুকে বুঝতে দিতে চায় না, তাই এখন এমন ব্যবহার করে। সন্ধ্যার দিকে অ্যারন অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু অনু এত মনোযোগ দিয়ে কাজ করছিল যে অ্যারন যাওয়ার আগে যে অনেকক্ষণ অনুর দিকে নেশালো চোখে তাকিয়েছিল, তারপর অনুর সামনে দিয়ে বাইরে চলে যায়, তা অনু বুঝতেও পারে না। সব কাজ শেষ হতে হতে রাত 9:30 বাজে যায়। কাজ শেষ করার পর অনু বুঝতে পারে যে অ্যারন অনেক আগেই চলে গেছে, আর অনু এতক্ষণ এই পুরো অফিসে একা একা কাজ করেছে। কাজ করার সময় অনু এতটা ভয় না করলেও এখন অনুর ভয় করছে। অনু তাড়াতাড়ি নিজের সব কিছু গুছিয়ে অফিসের বাইরে চলে আসে। অনু অফিসের বাইরে এসে আরও ভয় পেয়ে যায়। চারদিক একদম জনশূন্য, নিস্তব্ধ একটা জায়গা। আসলে অ্যারনের অফিস লোকালয় থেকে কিছুটা দূরে। দিনের বেলা এই জায়গায় 2-4 জন মানুষ দেখা গেলেও রাতে একদম জনশূন্য থাকে। অনু ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। অনু এদিক সেদিক তাকিয়ে ট্যাক্সি পাওয়ার আশায়, কিন্তু অনেক সময় পার হওয়ার পরও যখন অনু কোনো ট্যাক্সি পায় না, তখন অনু হাঁটতে শুরু করে। এখান থেকে 15 মিনিট হেঁটেই সামনে গেলে দোকানপাট, লোকালয় দেখা যাবে, আর হয়তো ট্যাক্সিও পাওয়া যাবে। এই আশা নিয়েই অনু হাঁটতে থাকে।
অফিস থেকে কিছুটা এগিয়ে আসতেই হুট করে অনুর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। অনু চমকে কিছুটা পিছিয়ে যায়। গাড়ির জানালার কাচ নামিয়ে অনু অ্যারনকে দেখতে পায়। অনু ভাবতে থাকে অ্যারন স্যার তো চলে গিয়েছিল, তাহলে আবার এখানে এলো কি কেন? উঠে এসো। জি, ইউ হ্যাভ 2 মিনিট, কাম অ্যান্ড সিট। 2 মিনিটের মধ্যে যদি না আসো তাহলে তোমাকে ফেলেই চলে যাব। চয়েস ইজ ইউর। অ্যারনের কথা শুনে অনু আর দেরি না করে গাড়িতে উঠে পড়ে। অরুণ নো অ্যারনের পাশের সিটে বসে। অনু বসতেই অ্যারন গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তা অনু বা অ্যারন কেউ কথা বলে না। মাঝে মধ্যে অনু অগোচরে অ্যারন অনুকে মন ভরে দেখছে। অনু অ্যারনকে লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করছে, যা অ্যারন সবই বুঝতে পারে, তবুও কিছু বলে না, শুধু নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি বজায় রেখেছে। অনুর বাসার সামনে অ্যারন গাড়ি থামায়। অনু গাড়ি থেকে নেমে পড়ে। অনু নেমে অ্যারন যে পাশে বসেছে সে পাশে চলে যায় আর বলে, অনেক ধন্যবাদ মিস্টার অ্যারন, আপনার জন্য এত তাড়াতাড়ি বাসায় পৌঁছতে পারলাম। হুম। অনু আর কথা না বাড়িয়ে বাসার দিকে চলে যায়। অনু বাসার ছোট গেট পর্যন্ত এসে মাত্রই তখনই অ্যারন অনুকে ডাকে, মিস অনু। অ্যারনের ডাক শুনেই অনু পেছনের দিকে তাকায় আর দেখে অ্যারন তার গায়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অ্যারনের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। অনু বুঝতে পারছে না অ্যারনের ওই অদ্ভুত হাসির অর্থ। অ্যারন সোজা হয়ে দাঁড়িয়ে নিজের প্যান্টের পকেটে হাত দুটো রেখে অনুর দিকে এগিয়ে যায়। অ্যারন অনুর একদম কাছে এসে দাঁড়ায়। অ্যারনের এত কাছে আসতে অনু কিছুটা ভড়কে যায়। না চাইতেও অনুর মাঝে এক অজানা অনুভূতি কাজ করে। অ্যারন নিজের মুখটা অনুর কানের কাছে নিয়ে যায়। অ্যারনের শীতল ঠোঁটগুলো অনুর কান ছুঁই ছুঁই অবস্থা। অ্যারন নেশালো পুরুষালী কণ্ঠে ফিসফিস করে বলে, ইউ লুক সো হট টু টাওয়াল ওয়েন এ সি দি অ্যাগেইন। বলেই অ্যারন অনুর কাছ থেকে সরে আসে। অ্যারনের ঠোঁটের কোণে এখনও বাঁকা হাসিটা রয়েছে। অ্যারনের এই কথাটা শুনে লজ্জায় জমে যায়। তার মানে অ্যারন স্যার তখন সব দেখে ফেলেছে। অনুর মস্তিষ্কে কথাটা আসতেই অনু আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাসায় ভেতরে চলে যায়। যতক্ষণ অনুকে দেখা গেছে ততক্ষণ অ্যারন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অনুকে দেখে যায়। অনুর এমন কাণ্ড দেখে অ্যারন মুচকি হাসে। অনু চলে যেতেই অ্যারন গাড়ি নিয়ে নিজ গন্তব্যে চলে যায়। এদিকে বাসায় আসার পর অনুর মা অনুকে বিভিন্ন প্রশ্ন করছে, কিন্তু অনুর সেদিকে খেয়াল নেই। অনু সোজা নিজের রুমে চলে আসে। রুমে এসেই অনু দরজা বন্ধ করে দেয়। অনুর কেমন অস্থির অস্থির লাগছে। অ্যারন স্যার সকালে আমাকে অমন অবস্থায় দেখে ফেলেছে, আমি এখন স্যারের সামনে যাব কি করে? স্যার তখন কি বলল? স্যার আবার আমাকে ওভাবে দেখতে চায়? ছি ছি, আমার সব গেল। আমি মা যদি মা কথা জানতে পারে যে অ্যারন তখন আমাকে দেখে ফেলেছিল, তাহলে তো আমাকে আস্ত রাখবে না। এসব ভেবে অনু টেনশনে পায়চারি করতে থাকে। অনুর শুধু মনে হচ্ছে যেভাবে হোক অ্যারন স্যারের সামনে অনু আর যাবে না। অনু ভার্সিটিতে না হয় অ্যারন স্যারকে এড়িয়ে চলবে, কিন্তু অফিসে কি করবে? অনু সিদ্ধান্ত নেয় ও আর এই জব করবে না, অন্য জব খুঁজবে। কিন্তু এখানে আর জব করবে না। অন্যদিকে অ্যারন রাতের আধারে নিজের পিপাসা মিটিয়ে জঙ্গল থেকে নিজের বাসার দিকে যাচ্ছে। প্রিন্সেসকে ফিরে পাওয়ার পর থেকে অ্যারন বাসায় খুব কম থেকেছে। সারাদিন প্রিন্সেসের আশেপাশেই থেকেছে, প্রিন্সেসের ওপর লক্ষ্য রেখেছে। কিন্তু আজ অ্যারন বাসায় থাকবে। আজ অ্যারন অনুকে যা ডোজ দিয়েছে, অ্যারন জানে আজ রাতে অনু ঘুমাবে না, সারা রাত ছটফট করে কাটিয়ে দেবে। আর অনু জেগে থাকলে অ্যারন অনুর কাছে যেতে পারবে না। তাই অ্যারন আজ আর অনুর কাছে যাবে না। অ্যারন বাসায় বসে রুমে আসার সাথে সাথে অ্যারনের বাবা হেনরি অ্যারনকে বলে, আজকাল তো তোমাকে খুঁজে পাওয়া যায় না অ্যারন, কোথায় থাকো তুমি? কেন ড্যাড, এরিক তোমাকে কিছু বলেনি? সব বলেছে সব, কিন্তু তুমি এভাবে প্রিন্সেসের পিছনে পড়ে আছো কেন? সব কিছু জানিয়ে দাও আর প্রিন্সেসকে নিয়ে আমাদের কিংডমে চলে আসো, তাহলেই তো হয়। এত জটিল করার কি আছে?
আমিও তাই ভেবেছিলাম, কিন্তু প্রিন্সেসের কিছু মনে নেই ড্যাড। এত শক্ত পুরুষ হওয়া সত্ত্বেও পরের কথা বলতে গিয়ে অ্যারনের গলা ধরে যায়। আর এটা ভুলে গেলে চলবে না, আগের প্রিন্সেস আর এই পৃথিবীতে নেই। অনেক আগে সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন যে আছে সে আমার প্রিন্সেস ঠিকই, তবুও তার কাছে আমি একজন অপরিচিত পুরুষ। তাছাড়া আর কিছু না। জোর করে হয়তো আমি তাকে আটকে রাখতে পারবো, কিন্তু আমি চাই না। আমি চাই প্রিন্সেস নিজের যেন চায় আমি প্রিন্সেসকে আটকে রাখি। বলে অ্যারন নিজের রুমে চলে যায়। অ্যারন তার রুমের সেই পেন্টিং রাখা অংশে যায়, নিজের হাতে আঁকা প্রিন্সেসের পেন্টিং এর নিজের হাত রাখে। অ্যারন পেন্টিংয়ের দিকে তাকিয়ে নিজের আবেগমাখা কণ্ঠে বলে ওঠে, প্রিন্সেস, কবে তুমি আমার বুকে নিজের মাথা রাখবে? কবে নিজে থেকে আমাকে আপন করে নেবে? আমি যে আর পারছি না, বলো না প্লিজ প্রিন্সেস, কবে আমার অপেক্ষার অবসান হবে? অ্যারন তার প্রিন্সেসের পেন্টিংয়ের এসব জিজ্ঞেস করলেও পেন্টিং থেকে কোনো উত্তর আসে না। জড় পদার্থ তো আর কথা বলতে পারে না, তাই অ্যারনও তার উত্তর পায় না। অ্যারনের ধারণা অনুযায়ী অনু ঘুমাতে পারছে না, বিছানায় শুধু এপাশ ওপাশ করছে। অনু আর না পেরে উঠে বসে। অনু বিছানা থেকে নেমে পড়ার টেবিলে গিয়ে বসে। অনু খাতা আর কলম বের করে রেজিগনেশন লেটার লিখতে থাকে। লেখা শেষ হলে অনু মনে মনে বলে, কালকেই এই লেটারটা এরন স্যারের অফিসের ঠিকানায় পোস্ট করব। তারপর সব ঝামেলা থেকে মুক্তি পাবো আমি। এবার অনু কিছুটা নিশ্চিত পায়, গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। অনু জানে তার মা এখন কিচেনে থাকবে। কিচেনে এসে অনু একটা আপেল নিয়ে খেতে খেতে ওর মার পাশে এসে দাঁড়ায়। গুড মর্নিং মা। ভার্সিটিতে যাবি না? না, আজ যেতে ইচ্ছে করছে না। অনুর মাও আর এটা নিয়ে বেশি ঘাটায় না। এমনিতেও ইদানিং মেয়েটার শরীর ভালো যাচ্ছে না। অনুর মার অনেক দুশ্চিন্তা হয় অনুকে নিয়ে। মা, আমি এই জবটা ছেড়ে দেব ভাবছি। অনুর মা ব্রু কুচকে অনুর দিকে তাকায় আর বলে, কেন? তুই না এতদিন জবের জন্য হন্যে হয়ে খুঁজছিলি, এখন পেয়ে ছেড়ে দিচ্ছিস? তাও তোদের ভার্সিটির বিখ্যাত স্যারের জব। ওনার সাথে থাকলে তুইও একটু মানুষ হতি। অনু মনে মনে বলে, ভালো না ছাই, কিন্তু মনের কথা মনে রেখে অনু জবাব দেয়, পুরোটা অফিস খালি বই আর বই। তুমি তো জানো বইয়ে আমার অ্যালার্জি। আর এত বই যে কোন দিন তোমার মেয়ে বইয়ের নিচে চাপা পড়ে যায় তার ঠিক আছে। তাই আর এখানে জব করব না। অনুর মা কিছু না বলে শুধু অনুর দিকে তাকিয়ে থাকে। অনুর মা যে কথাটা পছন্দ হয়নি সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অনু এসব ইগনোর করে কিচেন থেকে নিজের রুমে চলে আসে আর পড়ার টেবিলে রাখা রেজিগনেশন লেটারটা হাতে নেয়। অন্য একটা ওড়না জড়িয়ে লেটারটা নিয়ে পোস্ট করার উদ্দেশ্যে বাইরে যাবে, এমন সময় অনুর মা কিচেন থেকে অনুকে জিজ্ঞেস করে, কী রে, তুই না আজ ভার্সিটিতে যাবি না? তাহলে এখন কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে মা, এই তো সামনেই যাচ্ছি, চিন্তা করো না, এসে পড়বো। বলে অনু বেরিয়ে যায়। অনু বাসা থেকে 10 মিনিট দূরে লেটার বক্স। অনু সেইখানে গিয়ে রেজিগনেশন লেটারটা লেটার বক্সে রেখে দেয়। অনু অ্যারনের অফিসে গিয়েও লেটারটা দিতে পারতো, কিন্তু অনু কালকের রাতের ঘটনার পর অনু আর অ্যারনের সামনে পড়তে চাচ্ছে না। তাই এভাবে লেটারটা পাঠিয়ে দেওয়ার চিন্তা করে। লেটার পোস্ট করে অনু বাসায় ফিরে যায়। অ্যারন আজ ভার্সিটিতে এসেছে। প্রিন্স হোক আর যাই হোক, মানুষের সমাজে কিছু নিয়ম আছে যা অ্যারনকে মেনে চলতে হয়। ক্লাসের সময় হতে অ্যারন ক্লাস নিতে চলে যায়। ক্লাসে এসে অ্যারনের চোখ দুটো শুধু অনুকে খুঁজছে, কিন্তু অনুকে ক্লাসে পায় না। অনুকে না পেয়ে অ্যারন হতাশ হয় আর বুঝতে পারে অনু আজও ভার্সিটিতে আসেনি। অ্যারন কোনো রকম ক্লাসটা শেষ করে ভার্সিটি থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যারন ভাবে অনু ভার্সিটিতে না আসলেও অফিসে তো আসবেই। অফিসে অ্যারনের সময় কাটছে না। অ্যারন বারবার শুধু ঘড়ি দেখছে, 1টা বেজে গেছে, কিন্তু তবুও অনু আসছে না কেন? অ্যারন বুঝতে পারছে না। এভাবে অনেকটা সময় কেটে যায়, কিন্তু অনু আর আসে না। অ্যারনের চিন্তা
হচ্ছে অনুকে নিয়ে। অ্যারন এবার বাধ্য হয়ে অনুর সিভি খুঁজে অনুর ফোন নাম্বার কালেক্ট করে। অ্যারন অনুর নাম্বারে নিজের ফোনে উঠিয়ে অনুকে ফোন দেয়, কিন্তু অনু ফোন রিসিভ করে না। অ্যারন এবার ফোন করে, এবার অনুর ফোন বন্ধ পায়। অনু সরি অ্যারন বারবার অনুকে ফোন করে, কিন্তু ফলাফল শূন্য। অ্যারন আর নিজেকে ধরে রাখতে পারে না, অফিস থেকে বেরিয়ে যায়। অ্যারন অফিস থেকে সোজা অনুর বাসার কাছে চলে যায়। অ্যারন অনুর বাসার রুমের ব্যালকনির বরাবর দূরের একটা গাছে উঠে দাঁড়িয়ে আছে। এখানে এসেও অ্যারন হতাশ হয়ে। অনুর রুমের জানালা, ব্যালকনির দরজা সব বন্ধ। অ্যারন অনুকে দেখার জন্য ছটফট করছে, কিন্তু অনুকে দেখার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অ্যারন চাইলে নিজের শক্তি প্রয়োগ করে অনুর রুমের জানালা বা দরজা ভেঙে রুমে ঢুকতে পারে, কিন্তু এতে যে হিতে বিপরীত হবে অ্যারন তা জানে। তাই এমন কোনো পদক্ষেপ অ্যারন নেবে না। অ্যারন ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করতে চাচ্ছে। এভাবে সন্ধ্যা থেকে গভীর রাত হয়ে যায়। এতক্ষণ অনুর রুমের লাইট জ্বলল, এখন তা বন্ধ। তার মানে অনু ঘুমিয়ে পড়েছে। এবার অ্যারন নিজের রূপ পরিবর্তন করে অনুর রুমের ব্যালকনিতে আসে আর ভেতরে ঢোকার পথ খুঁজতে থাকে, কিন্তু অ্যারন কোনোভাবেই কোনো পথ খুঁজে পায় না। তাই বাধ্য হয়ে অ্যারন অনুর বাড়ি থেকে নিজের শিকারের জন্য বেরিয়ে পড়ে। অ্যারন নিজের কাজ শেষ করে আবার অনুর ফোন করা শুরু করে, কিন্তু অনুর ফোন বন্ধ পায়। সকাল পর্যন্ত অ্যারন লাগাতার অনুর ফোনে ট্রাই করে প্রতিবারই অ্যারনকে হতাশ হতে হয়। এতে অরুণ প্রচুর রেগে যায়। ভার্সিটিতে এসে অ্যারন অনুর খোঁজ করে। ক্লাস নেওয়ার সময়ও অ্যারন বারবার অনুকে খুঁজেছে, কিন্তু আজও অনু ভার্সিটিতে আসেনি। অনুর এমন খামখেয়ালিপনায় অ্যারন আর রাগ ও বাড়তে থাকে। অ্যারন প্রচণ্ড রাগ নিয়ে অফিসে পৌঁছায় আর নিজের কেবিনে গিয়ে বসে। অ্যারন ভেবে নিয়েছে আজ অনু অফিসে এলে অ্যারন অনুকে চরম শাস্তি দেবে। অ্যারন বাঁকা হেসে চিবিয়ে চিবিয়ে বলে, অ্যারন কার্লনকে ইগনোর করার শাস্তি তো তোমায় পেতে হবে জান। গেট রেডি ফর মাই লাভ টর্চার বেবি। অ্যারন সব অপেক্ষার অবসান ঘটিয়ে কেউ অ্যারনের কেবিনে নক করে। কাম ইন। অ্যারন সরি স্যার, আপনার নামে এই লেটার এসেছে বলে স্টাফ লেটারটা রেখে বেরিয়ে যায়। অ্যারন ব্রু কুচকে লেটারটার দিকে তাকিয়ে লেটারটা তুলে খুলে পড়া শুরু করে। লেটার পড়া অবস্থায় অ্যারনের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। অ্যারন চোয়াল শক্ত করে লেটারটা হাতের মুঠোয় নিয়ে কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অ্যারনের চেহারায় ক্রোধ ফুটে উঠেছে। যে কেউ দেখলে ভয় পেতে বাধ্য হবে। আমার থেকে পালানো এত সহজ না অনু। ইউ হ্যাভ টু পে ফর ইউর ফুলশিস। বলেই অ্যারন অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দিনের বেলা হওয়ায় অ্যারন আর নিজের শক্তি প্রদর্শন করে না, যদি কারো চোখে পড়ে সেজন্য। অনু তার বাসার বাগানে ফুল গাছের যত্ন করতে ব্যস্ত। এতদিন বিভিন্ন কারণে ব্যস্ত থাকায় অনু গাছের যত্ন তেমন নিতে পারেনি। এখন যেহেতু অনু কিছুটা ফ্রি আছে কাজে, তাই গাছের যত্নের সময় দিচ্ছে। কিছুক্ষণ পর হুট করে অনুর নজর রাস্তার দিকে যায়, আর তখনই অনু তার বাসা থেকে কিছুটা দূরে একটা পরিচিত গাড়ি আসতে দেখে। গাড়িটা অনুর বাসার দিকেই আসছে। অনু প্রথমে মনে করতে না পারলেও একটু পরে অনুর মনে পড়ে যায় এটা অ্যারন স্যারের গাড়ি। সেদিন রাতে এই গাড়িতে অ্যারন স্যার তাকে বাসায় পৌঁছে দিয়েছিল। অ্যারনের গাড়ি দেখার সাথে সাথে অনু কেন যেন ভয় লাগতে শুরু করে। অনু আর কিছু না ভেবে শুধু পালানোর পথ খুঁজতে শুরু করে। অনু দৌড়ে বাগান থেকে বেরিয়ে যায়। অনু তাদের প্রতিবেশী ধ্রুবদের বাসার পেছনে খালি জায়গায় গিয়ে থামে। অনু আসলে বুঝতে পারছে না কোথায় লুকাবে। অনু আশেপাশে তাকিয়েও তেমন কোনো লুকানোর জায়গা পেল না। এদিকে অনু ওর হাত ভয়ে লাফাচ্ছে। অনু বুঝতে পারছে না অনুর এত ভয় করছে কেন। অনু কিছু মাঝারি সাইজের গাছ দেখতে পায়। অনু গাছের দিকে এগিয়ে যায় আর ভাবে দুনিয়া উল্টে গেলেও অ্যারন স্যারের সামনে পড়া যাবে না। আবার না জানি কি করে বসে স্যার। আচ্ছা, গাছের পেছনে লুকাবো? না না, স্যার 1 মিনিটেই খুঁজে ফেলবে। তাহলে কি করব?
সাথে সাথে অনুর মাথায় বুদ্ধি আসে, আইডিয়া। গাছে উঠে পড়ে অ্যারন স্যার নিচের সব জায়গা খুঁজলেও উপরের দিকে মনে হয় না তাকাবে। বাহ, নিজের প্রশংসা ভাল করা ভালো না, তাই করি না, কিন্তু আমি জিনিয়াস, এটা সত্যি কথা। কিন্তু অনু গাছে উঠতে ভয় করছে। বাংলাদেশে সেই ছোট থাকতে গাছে উঠলেও এখানে এসে আর তেমন উঠা হয়নি, তাই অনু ভয় করছে যদি কষ্ট করে উঠে পড়ে। কিন্তু যদি নামতে না পারে তখন? অনু ভাবে আগে গাছে উঠুক, তারপর নামার চিন্তা করবে। যাই হয়ে যাক, অ্যারন স্যারের সামনে পড়া যাবে না। এসব যুক্তিতর্ক শেষ করে অনু গাছে ওঠার চেষ্টা শুরু করে। কয়েকবার চেষ্টা করার পর অবশেষে অনু গাছে উঠতে সক্ষম হয়। এদিকে অ্যারন অনুর বাসার সামনে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে সোজা অনুর বাসার দরজায় নক করে। নক করার কিছু সময় এর মাঝে অনুর মা দরজা খুলে দেয়। অ্যারনকে দেখে অনুর মা অ্যারনকে জিজ্ঞেস করে, আরে বাবা তুমি, এসো এসো, ভেতরে এসো। ভালো আছো বাবা? অ্যারন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, জবাব দেয়, জি আন্টি। বসো বাবা, আমি আসছি একটু। আন্টি আপনি ব্যস্ত হবেন না প্লিজ, আসলে আমি অনুর সাথে দেখা করতে এসেছি। ও কিছুদিন যাবৎ ভার্সিটিতে যাচ্ছে না, তাই খোঁজ নিতে আসলাম। আসলে ওই রাতের ঘটনার পর 2-3 দিন অনুর শরীরটা ভালো ছিল না, আর এখনও অনু নিজে যেতে চায় না, তাই আমি ওকে জোর করিনি। আন্টি অনু কোথায়? অনু তো বাগানে গেছে। দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। না না আন্টি, আপনাকে কষ্ট করতে হবে না, আমি বাগানে যেয়ে দেখা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। অ্যারন আর সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে বাগানের দিকে চলে যায়। অনুর মা অ্যারনের যাওয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, ইংরেজদের মতো এমন ভদ্র ছেলে হয় জানা ছিল না। কি সুন্দর ব্যবহার, চালচলন কত নম্র। অ্যারন অনুর বাগানের আশেপাশে তাকায়, কিন্তু কোথাও অনুকে পায় না। কিন্তু অ্যারন বাগানে আসার পরেই অনুর গায়ের গন্ধ ঠিকই পেয়েছে। এই গ্রানটা যে অ্যারনের কাছে খুব পরিচিত। প্রথম দেখা হওয়ার দিন অ্যারন অনুর মাঝে ডুবে দিয়ে এই গ্রানটা নিয়েছিল। গ্রান পেয়ে অ্যারন বুঝতে পারে যে কিছুক্ষণ আগেও অনু এখানে ছিল। অ্যারন নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে অনুর গ্রান উপলব্ধি করে ঠিকই পাশের বাসার বাগানে এসে দাঁড়ায়। অ্যারন বুঝতে পারে এখানেই কোথাও অনু আছে। অ্যারন এখানে দেখে অনু পুরো টাসকি খায়। অনু ভেবে পায় না অ্যারন এখানে কিভাবে আসলো। অনু সতর্ক হয়ে চুপ করে গাছের ডালে বসে থাকে। অ্যারন আশেপাশে খুঁজে, কিন্তু অনুকে পায় না। খুঁজতে খুঁজতে অ্যারন অনুকে যে গাছে আছে সেই গাছের নিচে এসে দাঁড়ায়। অ্যারন বুঝতে পারে অনু আশেপাশে আছে, কিন্তু অনুকে দেখতে পাচ্ছে না কেন। অ্যারন গাছের নিচে দেখে অনু যায় যায় যান যায় যায় অবস্থা। অনুর কেন জানি ভয়ে ভয়ে ভেতরে শুকিয়ে আসছে। অ্যারন গাছের নিচে থেকে চলে যেতে থাকে। অ্যারনকে যেতে দেখে অনু স্বস্তি ফিরে পায়, কিন্তু অনুর বেখালিপনায় পাটা একটু নড়ে ওঠে, আর সাথে সাথে নূপুরের ক্ষীণ শব্দ হয়। শব্দটা ক্ষীণ হলেও অ্যারন ঠিকই শুনতে পায় আর থেমে যায়। শব্দটা যে গাছের উপর থেকে এসেছে বুঝতে পেরে অ্যারন পিছন ফিরে আর গাছের উপরের দিকে তাকায়। উপরে তাকিয়ে অ্যারন অনুকে গাছের ঢালে ঝুলে বসে থাকতে দেখে। অ্যারনের হঠাৎ এভাবে তাকানোয় অনু কিছুটা ভড়কে যায় আর হাতটা ফসকে পড়তে নেয়। এটা দেখে অ্যারন হাড় বেগে দৌড়ে গাছের নিচে চলে আসে, কিন্তু অনু পড়ে যায় না। অনু আবার নিজেকে সামলে নিয়েছে। অনু ঠিক দেখে অ্যারন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অ্যারন অনুর দিকে তাকিয়ে রেগে দাঁত দাঁত চেপে বলে, গাছের উপরে কি করছো তুমি? তুমি কি বানর হয়ে গেছ নাকি যে গাছে গাছে ঘুরে বেড়াবে? আপনি আমাকে বানর বললেন? আপনি তো অনেক পাজি ছেলে। আপনার ভয়েই তো আমি গাছে উঠতে বাধ্য হয়েছি। অনুর কথায় অ্যারনের রাগ চরমে চলে যায়। অ্যারন দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমি বাঘ না ভাল্লুক যে আমাকে ভয় পাচ্ছ? নেমে আসো বলছি, তা না হলে সত্যি তোমাকে চিবিয়ে খাবো। অনু ভয় নিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, আমি নামতে পারছি না। কিভাবে নামবো?
মজা করো আমার সাথে? যেভাবে উঠেছো সেভাবে নামো, কুইক। ধমকে বলে অ্যারন। অনু আর না পেরে নামার চেষ্টা করা শুরু করে, কিন্তু নামা তো দূর, 2-3 বার পিছলে পড়ে যেতে নিজেকে আবার নেয়। অনুকে পড়তে দেখে অ্যারনের ভেতরটা কেঁপে ওঠে, তবুও নিজেকে স্বাভাবিক দেখায় আর গম্ভীর গলায় বলে, ওখানে থাক গাধি, একদম নড়বে না, আসছি আমি। অনু এখনও নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু অনু জানতেও পারলো না অ্যারন চোখের পলকে গাছে উঠে গেছে। নিচে কি দেখছো? নিজের পাশ থেকে অ্যারনের কণ্ঠস্বর পেতে অনু পাশে তাকায় আর অ্যারনকে দেখতে পায়। অ্যারনকে দেখে অনু পুরো অবাক হয়ে যায়। এই তো 1 মিনিট আগেও অ্যারন নিচে ছিল, এত তাড়াতাড়ি গাছে উঠলে কিভাবে? অনুর চিন্তাভাবনার মাঝে অ্যারন অনুর সামনে তুড়ি বাজায় আর বলে, চিন্তাভাবনা পরে করবে, এখন আমাকে শক্ত করে ধরো। হ্যাঁ। অ্যারন আর কিছু না বলে অনুকে কোলে নিতে যায়, কিন্তু কোলে নেওয়ার সময় অনুর চুলে টান লাগে আর অনু আহ করে ওঠে। অ্যারন দেখে অনুর চুল গাছের ডালে আটকে আছে। অ্যারন চুলটা ছাড়িয়ে নেয়, এতে অনুর চুলগুলো খুলে যায়। অ্যারন খোলা চুলে অনুকে কিছুক্ষণ গভীরভাবে দেখলো। অনু বাঙালি মেয়েদের মতো সালোয়ার কামিজ পরা আর ওড়নাটা কোমরে বাঁধা, চুলগুলো খোলা। অ্যারনের কাছে অনুকে এভাবে বেশ লাগছে। যদিও অ্যারন এই পোশাকের নাম জানে না, তবুও ভেবে নেয় বিয়ের পর অনুকে বাঙালি পোশাকই পরাবে। এসব ভেবে অ্যারন বাঁকা হেসে অনুকে কোলে তুলে নেয়। চোখ বন্ধ করো। কেন? যা বলেছি তাই করো। অনু আর কথা বাড়ায় না, চোখ বন্ধ করে নেয়। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলছি, প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।